আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের তৃতীয় যে পার্ট 3C চ্যাপ্টার পার্ট, সেই পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে সরলরেখা নিয়ে আমি 5টি ক্লাস নিয়েছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম একটা ত্রিভুজের যদি 3টি শীর্ষবিন্দু দেয়া থাকে তাহলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি, এবং 3টি বিন্দু সমরেখ হলে কোন কন্ডিশনে 3টা বিন্দু সমরেখ হয়। গত ক্লাসের আলোচনার সূত্র ধরেই আজকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা গত ক্লাসের সূত্রের আলোকে প্রথমেই আমরা একটা সমস্যা দেখিয়েছি। ত্রিভুজ এবিসি এর এবিসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, তার 3টা শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা হলো সি। স্থানাঙ্ক কি? এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 5, বি বিন্দু হচ্ছে -3, 3, সি বিন্দু হচ্ছে -1, 1। ডিইএফ এরা হচ্ছে কি বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবি বাহুর মধ্যবিন্দু হলো এফ। আমাদের দেখাতে হবে যে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল এই ডিইএফ ত্রিভুজটির ক্ষেত্রফলের 4 গুণ। ওকে, তার প্রশ্নটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো, এ বি সি 3, 5, -3, 3, -1, 1 একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। ডি হচ্ছে কি? দেখো, বিসি বাহুর মধ্যবিন্দু। এই প্রশ্নই বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে আমরা দেখিয়েছি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে আমাকে কি করতে হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, দেখাতে হবে ওইটার 4 গুণ হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে পারি, যেহেতু 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। কিন্তু ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? তার কিন্তু শীর্ষবিন্দুগুলো দেয়া নেই। তো আমি কি করলাম? দেখো, প্রথমে এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। ডি হচ্ছে কি? বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো, তাহলে এখানে x1 কোনটা? -3, -1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ভুজ কোটিদ্বয়ের সমষ্টি 3 - 1 ডিভাইডেড বাই 2। দেখো, ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল। ঠিক একইভাবে এ এবং সি এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। এফ, হ্যাঁ, এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু দিয়ে এফ বিন্দুর স্থানাঙ্কটাও বের করলাম। ওকে, তাহলে আমাদের হাতে কিন্তু ডিইএফ এই ত্রিভুজটির শীর্ষবিন্দু পেয়ে গেলাম, তাই না? ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, আর এবিসি তো দেয়াই আছে। তাহলে আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল এবিসি, দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথমে কি এ বিন্দুটা দেখো 3, 5, তাহলে 3, 5, 1। তারপর বি বিন্দু দেখো -3, এই যে বি -3, 3, -3, 3, 1। সি বিন্দু -1, -1, 1, -1, -1, 1। ওকে, এবারে এটা আমরা নির্ণায়কের পদ্ধতি, যে নির্ণায়কের মাধ্যমে এই মানটা বের করে, নির্ণায়ক তাই না, একটা এর মানটা বের করি। তা প্রথমে আমি এই 3টাকে নিলাম। দেখো, এই 3 যখন নিব তখন এই সারিবাদ, এই কলাম বাদ, তাই না? তাহলে এই 4টা ভুক্তি থাকে। এই 4টা ভুক্তির মান কিভাবে নির্ণয় করা হয়? এটা ইন্টু এটা, 3 × 1 3, মাইনাস এটা ইন্টু এটা। হ্যাঁ, তাহলে -1 × -1, তাহলে +1 হয়ে যায়। ওকে, এরপরে আমরা নিলাম এই যে দ্বিতীয় ভুক্তিটা 5। আমরা জানি এটা নিয়মটা আগেই শিখেছিলাম, অন বি যে চ্যাপ্টার নির্ণায়ক আমরা শিখেছিলাম, সেখানে কিন্তু নির্ণায়কের মান নির্ণয়ের পদ্ধতি আমরা দেখেছি। দ্বিতীয়টা কি আসে? মাইনাস। কেন মাইনাস আসে সেটাও কিন্তু সেখানে আলোচনা করেছিলাম। তাহলে যখন আমি এই ভুক্তিটা নেব তখন এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে এবার থাকবে -3 × 1। দেখো, -3 মাইনাস এটা ইন্টু এটা। ওকে, তারপর নিলাম +1, এই সারি বাদ, এই কলাম বাদ, দেন এটা ইন্টু এটা, মাইনাস এটা ইন্টু এটা। এই দেখো 3 + 3। তাহলে এভাবে করে আমরা মানটা বের করলাম হচ্ছে 14 বর্গ একক। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 14 বর্গ একক। এবারে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে ডিইএফ, ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু। ডি বিন্দুটা কত? -2, 1। দেখো, -2, 1, 1, 1, 2,
1 2 1, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক 0 4 0 4 1, বাইরে আমাদের হাফ থাকে। এবার এইটার মান আবার সে নির্ণায়ক পদ্ধতিতে একইভাবে বের করলাম। দেখো ডিইএফ ত্রিভুজটির ক্ষেত্রফল আসলো কত, 7/2 বর্গ একক। ওকে, এবারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আমি দিলাম ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত 14, ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত 7/2, এই দেখো 7/2, দেন এটার রেজাল্ট আসে কত 4। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়ালটা আমি লিখতে পারি 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ। তাহলে দেখো এটাই হচ্ছে 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ডিএফ, মানে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে দেখো, তাহলে এটাই আমাদের প্রমাণ যে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এই নিয়মে যে সমস্যাগুলি আছে তোমাদের বইয়ে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এবারে আমরা আর একটা সমাধান দেখি। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। মনে করো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু, 2 নাম্বার কোশ্চেন দেখো, কোনো ত্রিভুজের দেখো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু একটা হচ্ছে 2 - 1, তারপর হলো a + 1 a - 3, a + 1 দেখো a - 3, a + 2a, এ হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ত্রিভুজটির, প্রথমে বললো এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো। ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এর আরেকটা পার্ট আছে যে এ এর মান কত হলে এ এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে। এ এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা আবার একটু দেখো। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, হ্যাঁ, বলা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এ এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অংশটা করে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। ওকে, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু 2টি সূত্র শিখেছিলাম। ঠিক আছে, তা প্রথম সূত্রটার অ্যাপ্লাই কিন্তু আমরা একটু আগে দেখলাম। এবার দ্বিতীয় যে নিয়মটা শিখেছিলাম ক্ষেত্রফল নির্ণয়ের, আমরা সেই সূত্রের মাধ্যমে, দ্বিতীয় সূত্রটার মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে তোমাদের 2টা নিয়মের অ্যাপ্লাই দেখানো হয়ে যাবে। আমি ত্রিভুজটির ক্ষেত্রফলটা এভাবে লিখি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ। দ্বিতীয় যে নিয়মটা ছিল সেটা হলো এভাবে দেখো, প্রথমে আমরা ওই বিন্দুটাকে x1 y1 এভাবে লিখব, তারপর হচ্ছে x2 y2 দ্বিতীয় বিন্দুটা, তারপর হচ্ছে x3 y3 তৃতীয় বিন্দুটা, তারপর কিন্তু আবার x1 y1 অর্থাৎ প্রথম যে বিন্দুটা 2 - 1। ওকে, x1 y1 x2 y2 x3 y3 শেষে আবার কি x1 y1। এটা ছিল দ্বিতীয় যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের দ্বিতীয় যে সূত্রটা, সেটা এমন ছিল।
এবার দেখো এটার মান আমরা কিভাবে বের করি। এটার মানটা বের করার সূত্রটা হচ্ছে এইটা ইন্টু এটা। হ্যাঁ, এই নিয়মের মান এটা ইন্টু এটা করবো, তাহলে 2 ইন্টু এ কত আসে 2a, আমি এভাবে লিখি 2a মাইনাস হচ্ছে 6 প্লাস এটা ইন্টু এটা, এটার সাথে এটা গুণ করলে কত আসে a স্কয়ার প্লাস হয় a, এটার সাথে এটা গুণ করলে কত আসে মাইনাস a মাইনাস 2। ওকে, এবারে কিন্তু এদিক থেকে এই গুণগুলো সব মাইনাস হয়ে আসে, তাই না? তারপরে মাইনাস এটা হলো কি 2a, তারপর এটা ইন্টু এটা, এইটা আর এটা গুণ করলে দেখো আমাদের আসে কি, এটার সাথে যদি এটা গুণ করো একই সাথে আমরা মাইনাস দিয়ে আসবে, তো গুণটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করলে আসবে কত a স্কয়ার মাইনাস 3a, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a, দেখো এটার সাথে এটা মাইনাস হচ্ছে 6। ওকে, তারপরে এটা ইন্টু এটা, মাইনাস যাচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে a প্লাস 1। ওকে, এটাই কিন্তু আমাদের এই নির্ণায়কটার মান। তাহলে কত থাকে হাফ। এখানে দেখো এই আছে মাইনাস 2a, এ আছে a, তাহলে মাইনাস 3a, এখানে আছে প্লাস 3a, 2a প্লাস এটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার এখানে কি থাকছে দেখো a স্কয়ার মাইনাস 6 মাইনাস 3a, তারপরে কি আছে দেখো মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8, তারপর হচ্ছে মাইনাস a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a প্লাস 6 প্লাস a প্লাস 1। ওকে, দেখো এবারে এখানে হাফ a স্কয়ার আমাদের বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে 3a এটাও বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি থাকছে এখানে দেখো, জাস্ট এটা আছে 3a মাইনাস 2a প্লাস a, 3a মাইনাস 2a a প্লাস, এখানে কিন্তু টুয়াইস a থাকছে জাস্ট, আর এখানে আছে 6 7 মাইনাস 8, এটা হচ্ছে মাইনাস 1। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, এত বর্গ একক। ওকে, আমরা কি পেলাম, ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু টুয়াইস a মাইনাস 1 এত বর্গ একক, আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। ওকে, তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেলাম হাফ অফ টুয়াইস a মাইনাস 1। এবারে দ্বিতীয় অংশ, যে এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখ হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখেছিলাম বিন্দু তিনটি কখন, যখন তিনটা বিন্দু সমরেখ হয় তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি আসে, শূন্য আসে, তাই না? সেটা শূন্য হয়, যেহেতু বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত তাহলে ক্ষেত্রফলটা 0। অথবা আরেকটা পদ্ধতিতে করা যায় যে দুইটা এই বিন্দুর সংযোগ রেখার ঢাল, এই বিন্দুর সংযোগ রেখার ঢালটা সেম হয়, যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে তাদের ঢালটা সেম হয়, সেটা দিয়েও আমরা করতে পারি। ওকে, আমরা যেহেতু ক্ষেত্রফল বের করেছি এটা থেকেই আমরা দেখাচ্ছি এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখ হবে। তুমি লিখবা যে বিন্দু তিনটি সমরেখ হলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে বলো, 0। দেন 2a মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে a ইজ ইকুয়াল কত হবে, হাফ। দেখো এর মান যদি হাফ হয় তখনই কি হবে, বিন্দু তিনটি সমরেখ হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে তিনটা বিন্দু দেয়া থাকলে কিভাবে তার ক্ষেত্রফলটা বের করা হয়, আর বিন্দু তিনটি এর উপর কি শর্ত বা এর মান কত হলে একটা বিন্দু তিনটা একই রেখায় অবস্থিত হবে। আমরা যদি এখানে এর মানটা হাফ লিখি তাহলে দেখা যাবে এই বিন্দু তিনটি দ্বারা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেটা 0 হয়ে যাবে, তখন বিন্দু তিনটে একই রেখার উপর অবস্থিত হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই নিয়মের অনেকগুলো ম্যাথ তোমাদের বইয়ে আছে, তোমরা সেগুলো করতে পারবে।
এবারে আমরা আরেকটা নিয়ম দেখি। দেখো, একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এর ক্ষেত্রফল বলা আছে 6 বর্গ একক। 3 নাম্বার কোশ্চেন, একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি মনে করে এভাবে আছে: এ এক্স ওয়াই, বি হচ্ছে 1 2, সি হলো 2 1। এটা দেয়া আছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। ওকে, আর এবং এর ক্ষেত্রফল, দেখো এর ক্ষেত্রফল 6 বর্গ একক হলে, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল যদি 6 বর্গ একক হয়, তাহলে দেখাও যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 15। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন আবার একটু দেখো। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ত্রিভুজটির ক্ষেত্রফলও বলা আছে যে কত, 6 বর্গ একক। আমাদের দেখাতে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। ওকে, তো আমরা কিভাবে দেখাবো? দেখো, প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা একটু বের করি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, দেখো কি আসে আমার এখানে, হাফ এক্স ওয়াই, হ্যাঁ 1 1 2 1 2 1 1। আমরা আবার প্রথম নিয়মটা যেভাবে করেছিলাম সেভাবেই করলাম। তাহলে হাফ, দেখো আমরা প্রথমে এক্স নেই, 2 মাইনাস 1, মাইনাস ওয়াই নেই, 1 মাইনাস 2, প্লাস 1 নেই, এটা বাদ, 1 মাইনাস 4। একই জিনিস বারবার, হাফ টুয়াইজ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টুয়াইজ ওয়াই, এখানে দেখ 1 মাইনাস 4 মাইনাস 3, তাহলে হাফ এখানে আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3, টুয়াইজ এক্স মাইনাস এক্স এক্স, টুয়াইজ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই মাইনাস 3, এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল, হাফ অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এত বর্গ একক এই ত্রিভুজটার ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নে কিন্তু আমার বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 6। যেহেতু আমরা এক্স আর ওয়াই এর মান তো জানি না, তাই এখানে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফলটা আসলে কত, 6। প্রশ্নে এটা বলাই আছে, তাই না? তাহলে শর্তানুসারে বা প্রশ্ন মতে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 6, 6 বর্গ একক আমাদের দেয়া আছে, তাই না? ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। তাহলে এটা কি হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 আর গুণন করি 6 দিয়ে 12, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 প্লাস 3, দেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 15। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা বের করলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। দেখো এখানে কিন্তু এটা আছে, দেখাও যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 15। যদি ক্ষেত্রফল 6 বর্গ একক হয়, আমরা দেখালাম ক্ষেত্রফল 6 বর্গ একক, দেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি, 15। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং দেখবা যে এই নিয়মের অনেকগুলো ম্যাথ কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, তোমরা সেই ম্যাথগুলো এভাবে করে ফেলবে। এবারে আরো একটা প্রশ্ন আমরা দেখব। চার নাম্বার কোশ্চেন, মনে করো ও এ বি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজ ও এ বি এর শীর্ষত্রয়
এটা হচ্ছে 0 0 এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, আর একটা হচ্ছে এ সাইন আলফা এ কজ আলফা। দেখো এই হচ্ছে, এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ত্রিভুজের তিনটা শীর্ষ। এখন তোমাকে বলা হলো দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে, দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। এটা আমাদের দেখাতে হবে যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। বৃহত্তম মানটি নির্ণয় করো। বৃহত্তম মানটি নির্ণয় করো। তাহলে প্রশ্নটা কি দেখো, একটা ত্রিভুজ আছে ও এ বি। হ্যাঁ, ও এ বি ত্রিভুজটির তিনটা শীর্ষবিন্দু, একটা হচ্ছে ও যেটা হলো 0 0, এ হচ্ছে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, বি হচ্ছে এ সাইন আলফা এ কজ আলফা। ওকে, দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। তাহলে আমাদের এখানে অ্যাট ফার্স্ট যেটা দুইটা জিনিস দেখাতে হবে, যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে এবং বৃহত্তম মানটি কত। ওকে, তা প্রথম যেটা আছে যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে, সেটা আমরা করব। এই মান, এটা প্রমাণটা দেখানোর জন্য প্রথমে কি করতে হবে, আমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্র ও এ বি হাফ অফ, দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কিন্তু দুইভাবে শিখেছি। ঠিক আছে, প্রথম যে নিয়মটা শিখেছি আমরা সেটাই অ্যাপ্লাই করি। 0 0 1 এ কস বিটা মাইনাস এ সাইন বিটা 1 এ সাইন আলফা এ কজ আলফা 1। ওকে, এটা শিক্ষার্থীরা নির্ণায়কের নিয়ম অনুযায়ী আমরা এটার মান যদি বের করি, তাহলে দেখো পরপর কিন্তু দুইটা 0 আছে, তাই না? আমরা জাস্ট এই অশূন্য ভুক্তিটা নিলে এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে লিখতে পারি। দেন এইটার মান থাকে ভাবে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা এ সাইন আলফা এ কজ আলফা। ঠিক আছে, এবারে এটা গুণ করি। দেখো এ স্কয়ার কজ আলফা কজ বিটা মাইনাস এইটা ইন্টু এটা, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখো কি করতে পারি, এ স্কয়ারটা কমন নিলাম, কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তাহলে হাফ এ স্কয়ার কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এটা ত্রিকোণমিতিক সূত্র, এটা আমরা লিখতে পারি এর পরিবর্তে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি কজ অফ এ মাইনাস বি, মানে কজ আলফা মাইনাস বিটা। ওকে, আমি একটু সূত্রটা এখানে লিখে দিচ্ছি, যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে এভাবে সূত্র আছে ত্রিকোণমিতিতে আমাদের কজ অফ এ মাইনাস বি কজ এ কজ বি প্লাস, এখানে প্লাসের সূত্রটা, তাহলে মানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, দেখো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি কজ অফ এ মাইনাস বি, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এটাই হলো আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নটায় বলা আছে যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ক্ষেত্রফলটা আমার কজের মানের উপর ডিপেন্ড করে, তাই না?
কজের মান যদি বড় হয় ক্ষেত্রফলের মানটাও বড় আসবে। ওকে, কজের মান যত ছোট হবে ক্ষেত্রফলের মানটাও তত কমবে। তাহলে আমরা কজের মানটা উপর ডিপেন্ড করে, যে কজের মানটার উপর ডিপেন্ড করে ত্রিভুজটির ক্ষেত্রফলটা বড় হবে না ছোট হবে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কখন সবচেয়ে বড় হবে? যখন কজের মান সবচেয়ে বড়। তো কজের মান সবচেয়ে বড় কত? আমরা জানি কজের সবচেয়ে বড় মান হচ্ছে 1 আর সবচেয়ে ছোট মান হচ্ছে -1। তাহলে ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে কখন? যখন কজের মানটা কি হবে? 1 হবে, সবচেয়ে বড় আসবে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অংশটা দেখি। প্রথম অংশটা একটু বাকি আছে, সেটুকু আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা এটা পেলাম যে ক্ষেত্রফল হচ্ছে হাফ a স্কয়ার কজ অফ আলফা মাইনাস বিটা। তাহলে আমরা লিখি যে ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন কজ অফ আলফা মাইনাস বিটা এর মানটা কি বড়। তাহলে আমরা জানি কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে এটা যদি 1 হয় তখনই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। তাহলে কজ কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রির মান 1। দেন আলফা মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে আলফা ইকুয়াল বিটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা এখানে লিখেছি কি ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন কি আলফা ইকুয়াল টু বিটা। আমাদের এখানে কিন্তু এটাই দেখাতে বলেছে, দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? বৃহত্তম হবে। আমরা পেয়ে গেলাম প্রথম যে প্রমাণটা, যে আলফা, আমরা বুঝতে পারলাম যে আলফা ইকুয়াল টু বিটা হলে কি ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। এবার আমাকে কি বের করতে হবে? সেই বৃহত্তম ক্ষেত্রফলটি কত। ওকে, বৃহত্তম ক্ষেত্রফল দেখো হাফ a স্কয়ার কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যখন 1 তখনই বৃহত্তম ক্ষেত্রফল। তাহলে এখানে এটা 1 হয়ে গেলে, তাই না, এটাই হবে বৃহত্তম ক্ষেত্রফল। অথবা এখানে আলফা ইকুয়াল টু বিটা হলে বলছি, তাই আলফা ইকুয়াল টু যদি বিটা বসাও, দেখো তাহলে বিটা মাইনাস বিটা, তাহলে হাফ a স্কয়ার ইন্টু কজ 0। কজ 0 মান কত? 1। হাফ a স্কয়ার ইন্টু 1, তার মানে এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবচেয়ে বৃহত্তম ক্ষেত্রফলটা কত এই ত্রিভুজটির? হাফ a স্কয়ার। কখন বৃহত্তম ক্ষেত্রফল পাওয়া যাবে? যখন আলফা ইকুয়াল টু বিটা হবে। তো আমরা দুইটা প্রমাণই দেখলাম যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুতে দেয়া আছে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং বৃহত্তম ক্ষেত্রফলটা হবে হাফ অফ a স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে 3C পার্টে যে সমস্যাগুলি আছে, যে ম্যাথগুলি আছে, তোমরা সেগুলো করার চেষ্টা করো। আশা করি তোমরা সব ম্যাথগুলি করতে পারবে। আগামী ক্লাসে আমরা আবার নূতন নিয়ম নিয়ে হাজির হব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।